আপনি কখনো আমাকে ভালোই বাসেননি ডাক্তার। তোমার মতো এত ইমাসিউর বয়সে ছোট মেয়েকে আমি কেন ভালোবাসতে যাব আনন্দী? বয়স কত তোমার? তাহলে এই কয়দিন কি ছিল? সাময়িক আবেগ, নাথিং এলস। আর বিয়েটা, সেটা তুমি চাইলেও করতে পারো, কিন্তু স্ত্রীর অধিকার তুমি কখনোই পাবে না। ঠিক আছে ডাক্তার, বিয়েটা হবে না। আর আমি আর কোনোদিন আপনার সামনে আসব না। তোমার মতো মেয়েরা কখনোই বউ হওয়ার যোগ্য নয়। ইমেচুর। অভির কথাগুলো যেন কাছের সুতোর মতো বিঁধল আনন্দের শরীরে। সে কখনো কল্পনাও করতে পারেনি তার জীবনে প্রথম ভালোবাসা তাকে এইভাবে অপমান করবে। আনন্দী আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ নিজের হাতের এনগেজমেন্টের আংটিটা খুলে অভির হাতে দিয়ে দিল। আশা করি জীবনে আর কখনো যেন আমাদের দেখা না হয়। অভিকে কথাগুলো বলে চলে আসে আনন্দী পুরনো সব স্মৃতিকে দাফন করে। কিন্তু চাইলে কি সব স্মৃতি দাফন করা যায়? কথাই আছে না, জীবনের প্রথম সব কিছু ভুলে গেলেও প্রথম প্রেম কখনোই ভোলা যায় না। ঠিক যেমনটা হয়েছিল আনন্দীর। অভির জন্য হয়তো এটা সাময়িক আবেগ, কিন্তু আনন্দের জন্য ছিল পুরো দুনিয়া, তার ভালোবাসার দুনিয়া। ঠাস, একটা বেয়াদব মেয়েকে বড় করেছি আমি। এতদিন তোমার সকল কিছু সহ্য করেছি আমি, কিন্তু এই বিয়ে ভাঙার বিষয়টা মানতে পারবো না। আনন্দী তার গালে হাত দিয়ে চুপচাপ তার বাবার কথাগুলো শুনতে থাকে। ঠিক তো, বাবা তো তার সব কথাই অক্ষরে অক্ষরে মানে, কিন্তু এই বিষয়টা কেন মানবে? সমাজে বিয়ে ভাঙার মেয়ের যে খুব বদনাম হয়, সে যত বড় ঘরেই মেয়ে হোক না কেন। বাবা, আমি এখান থেকে অনেক দূরে চলে যেতে চাই। আপনি শেষবারের মতো আমাকে ভরসা করতে পারেন। আকরাম শেখ কোনো কথা না বলেই সোজা বের হয়ে চলে যায়। কিবা বলার আছে তার? যে মেয়ের বিয়ে হওয়ার 2 দিন আগে ভেঙে যায়, সেই মেয়ের বাবাকে সমাজ কোন চোখে দেখে সেটা আকরাম শেখ জানেন। সত্যি করে বলতো মা, তোর কি হয়েছে? এতদিন অভিকে বিয়ে করার জন্য পুরো বাড়ি মাথায় তুললি, আজকে সেই অভিকে কেন বিয়ে করবি না বলে বিয়েটা ভেঙে দিলি? আনন্দী তার মায়ের কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে। একতরফা ভালোবাসায় এত কষ্ট কেন মা? কেউ না বুঝতে পারলেও ও মনিরা শেখ নিজের মেয়ের অনুভূতি বুঝতে পারেন। কথাই আছে না, পৃথিবীতে একজনের মায়ের থেকেও আর ভালো বন্ধু কখনোই কেউ হয় না। মনিরা শেখ আনন্দীকে আর কোনো প্রশ্ন করে না, বরং তাকে সাপোর্ট দেয়। তুই কি এই শহর থেকে সত্যি চলে যেতে চাস? হ্যাঁ মা। থাকতে পারবি তো অভিকে ছাড়া? মায়ের কথা শুনে আনন্দীর বুকটা কেঁপে ওঠে। সত্যিই তো, সে কি পারবে অভিকে ভুলতে? আমি আর কোনোদিনও ওনার সামনেও যেতে চাই না মা। ঠিক আছে, আমি তোকে এখান থেকে দূরে পাঠিয়ে দেব। আনন্দী নিজের মাকে জড়িয়ে ধরে আর ভাবতে থাকে সেই সব দিনের কথা, যেই দিনগুলো ছিল তার কাছে স্বপ্নের মতো। তো মিস আনন্দী, আজকে কি হয়েছে? আনন্দী কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে মাথার উপরে তুলে আর নেকা ভরে কণ্ঠে বলে, গ্যাস্ট্রিক ডাক্তার। তো গ্যাস্ট্রোলজির কাছে যান। নিউরোলজির কাছে কি? মাথায় গ্যাস্ট্রিক তো ডাক্তার। অভি কিছু না বলে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে আনন্দীর দিকে।
এই নিয়ে 27 বার আনন্দী তার চেম্বারে গেছেন। কখনো হাত ব্যথা, কখনো মাথা ব্যথা, কখনো গলা শুকিয়ে যাওয়া, বিভিন্ন সমস্যা যেগুলোর সাথে ডক্টর অভি ফার্সির কোনো সম্পর্ক নেই। তিনি নিউরোলজি ডাক্তার, কিন্তু আনন্দীর জন্য তিনি সকল বিষয়ে পারদর্শী। ডাক্তার কোনো মেডিসিন দিবেন না, আপনার রোগের কোনো মেডিসিন নেই আমার কাছে। আপনি কি চান? আমার মতো একটি সুন্দর কিউট নিষ্পাপ ছোট মেয়ে মরে যাক। অভি আবার কিছু বলে না, শুধু কিছু একটা প্রেসক্রিপশনে লিখে তাকে চলে যেতে বলে। আর আনন্দী মুখ গোমরা করে চলে যায়। আনন্দী বের হওয়ার সাথে সাথে তার বান্ধবীরা তার কাছে চলে আসে। কিরে আনন্দী, কিছু হলো? আই লাভ ইউ বলল। আর আই লাভ ইউ বারবার ওনার চেম্বারে গেলাম, বুঝলি না কেন যাচ্ছি? উফ থাক, তুই হাল ছাড়িস না। রাখি বাতাসি, আমি কি সিঙ্গেলি মারা যাব দোস্ত? বাতাসি আনন্দের মাথায় টোকা দেয় আর ব্যঙ্গ করে বলে, এমন 32 বছর বয়সী বুড়ো বেটার প্রেমে তোর মতো 20 বছরের মেয়ে কিভাবে পড়লো রে? কোথায় বুড়ো? কি হ্যান্ডসাম দেখছিস, এত ফিট বডি। আমার তো দেখলেই পেটার ফ্রাই ওরে। তোর বাপ জানলে বুঝবি ব্যাটার ফ্রাই কোন দিক দিয়ে বের হয়। আনন্দী আরফিন, আকরাম শেখের ছোট মেয়ে, আদরে বাদর হয়ে যাতে নাম্বার একে জায়গা পেয়েছে সে। বাবার অত্যাধিক আদর তাকে মাথায় তুলেছে। বর্তমানে সে 32 বছর বয়সী নিউরোলজি ডাক্তার অভি ফার্সির প্রেমে পাগল হয়ে আছে। অভি ফার্সি বাংলাদেশের বিখ্যাত হার্ট সার্জেন্ট ওবায়দুল ফার্সির বড় ছেলে। বর্তমানে তিনি তার বাবার হাসপাতালে কাজ করেছেন। এক বিকেলে আনন্দী তার মায়ের সাথে যায় অভির চেম্বারে। প্রথম দেখাতে সে খুব বড় বড় ক্র্যাশ খায় অভির ওপরে। আর তারপর থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় অভিকে স্টক করা শুরু করে। প্রতিদিন স্টক করতে করতে আনন্দী অভির প্রেমে একদম পাগল হয়ে যায়। ব্যাস, সেই থেকে শুরু হয় আনন্দের বাসা টু হাসপাতালের যাত্রা। আনন্দী কোথায়, গিন্নি কই, আবার বান্ধবীদের সাথেই বের হয়েছে। দিন দিন তুমি মেয়েটাকে বাদর বানাচ্ছ। আরে এখনই তো ঘোরার বয়স, ঘুরুক না। একদম, বাবা তো ঠিকই বলেছে আম্মু। বাবা মায়ের কথার মাঝে আনন্দী আর তার বান্ধবীরা তাদের বাড়িতে চলে আসেন। তো আম্মা যান, আজকে কোথায় গেছিলেন? এই তো বাবা, বাতাসিদের বাসায়। জি আঙ্কেল, আচ্ছা বেশ, তো তোমরা থাকো, আমি একটু গোডাউনে যাচ্ছি। বাই বাবাই। এই আনন্দী, তোর দজ্জাল বাপ যদি জানে তুই তলে তলে টেম্পো চালাতে যাস, তখন বুঝবি টেম্পো না রে, প্রেমের গাড়ি। চল প্ল্যান করি কালকে কিভাবে জ্বালাবো ডাক্তারকে। রাখি, বাতাসি আর আনন্দে তিনজনই ছোটবেলার বান্ধবী। এবার এইচএসসি দিয়েছে তারা। অবশ্য এই নিয়ে 2 বার তারা পড়াশোনায় এতটাই ভালো যে এই নিয়ে 2 বার দিতে হলো পরীক্ষা তাদের। পরীক্ষা দিয়ে যেখানে সবাই ঢাকা প্লাস আরও অন্যান্য জায়গায় ভর্তির জন্য পড়াশোনা শুরু করে, সেখানে তারা ঘরে ঘুরে বেড়াচ্ছে আনন্দী আর ডাক্তার অভি রিলেশন তৈরি করার জন্য। আনন্দী শোন, তোর বুড়া না হওয়ার বয়ফ্রেন্ড প্রতিদিন সকালে মর্নিং ওয়াক করে, তাহলে আমিও ওই এক জায়গায় হাঁটবো। তোর তো বেলা শুরু হয় 12টা থেকে, সকালে উঠবি কিভাবে?
আনন্দী বাতাসি আর রাখির দিকে ঝুঁকে বলে, যেখানে প্রেমে সিঁড়ি ফরহাদ নিজের জীবন দিয়েছিল, সেখানে আমি সকালে উঠতে পারবো না। অবশ্যই পারবো। রাখি, বাতাসি আর আনন্দী তাদের তিনজনের এবারে নতুন প্ল্যান হলো, ডক্টর অভি যেখানে যাবে তারা তিনজনও সেখানেই যাবে, যেন আনন্দীকে অভি সবসময় দেখতে পায় আর তার মনে একটা ভালো লাগা কাজ করে। কিন্তু আজ অবধি আনন্দী যতবারই অভিকে সামনে ঘুরঘুর করেছে, ততবারই অভি তাকে ইগনোর করেছে। তাদের কোনো পরিকল্পনাই কাজে দেয়নি। সকাল 6:12। এই আনন্দী ওঠ, আনন্দী, এই আনন্দী। কিরে, দাঁড়া বাতাসি, এভাবে কাজ হবে না। আমরা বাড়ি না গিয়ে এখানে থাকলাম আর এত ভোরে উঠলাম, কিন্তু মায়াদের কোনো খবরই নেই। দেখ কি করি। রাখি ঘুমন্ত আনন্দীর কাছে কাছে যায় আর হালকা জোরে জোরে বলে, ডক্টর অভি আছে আনন্দী। অভির নাম শোনা মাত্রই আনন্দী ধরফরিয়ে ওঠে আর এদিক ওদিক খুঁজতে থাকে, কোথায় আমার জামাই। রাখি আর বাতাসি একজন আরেকজনকে দিকে তাকিয়ে হাসতে থাকে। তোর জামাই মর্নিং ওয়ার্কে, সময় থাকতে চল না, হলে অন্য কেউ উঠিয়ে ফেলবে। আগে ডাকিসনি কেন? পলদের দল, মরণ দশা। ডেকে ডেকে গলা শেষ। ওঠ এইবার। আনন্দী তাড়াতাড়ি করে ওঠে আর জগিং স্যুট পরে বেরিয়ে পড়ে 7 নং পার্কের উদ্দেশ্য। মূলত তাদের এই ভিআইপি এলাকাতে সবাই 7 নং পার্কেই জগিং করে। কিরে, পেলে তোদের দুলাভাইকে? রাখি আর বাতাসে মাথা নেড়ে না বোঝায়। তারা গরু খোঁজার মতো অভিকে খুঁজতে থাকে। এদিক ওদিক খুঁজতে খুঁজতে আনন্দী একজন মধ্যবয়স্ক মহিলার সাথে ধাক্কা খায় আর ধপাস করে নিচে পড়ে যায়। গেল গেল, আমার চিকন কমনটা গেল রে। তারপর খুব বিরক্ত আর রাগ নিয়ে আনন্দী সামনে তাকায় আর তার সামনে থাকা মহিলাকে দেখে না। মহিলাটিও খুব ব্যথা পেয়েছে মনে হয়। আনন্দী তাড়াতাড়ি করে উঠে আর ওনাকে উঠায়। সরি আন্টি, আমি দেখতে পাইনি। আপনি ঠিক আছেন তো? সামনে থাকা ভদ্র মহিলা নিজের চশমা ঠিক করতে করতে বলেন, আমি তো ঠিক আছি, কিন্তু তোমার চিকনা কোমরে কি অবস্থা বলো। আনন্দী ভদ্র মহিলার কথা শুনে বেশ লজ্জায় পড়ে যায় আর মাথা নিচু করে ফেলে। সামনে থাকা ভদ্র মহিলাটি হাসা শুরু করে আর আনন্দীর মাথায় হাত দেয়। তুমি খুব মিষ্টি মা, নাম কি তোমার? আমার নাম আনন্দী আফরিন। বাহ, ভারী মিষ্টি নাম তো তোমার। আমার বাবাই রেখেছে। তাদের কথোপকথনের মাঝে রাখি আর বাতাসে চলে আসে আর আনন্দী তাড়াতাড়ি করে সাথে নিয়ে যায়। আনন্দী, এই যে তোর হবু বয়ফ্রেন্ড, যা জলদি যা, আমার না লজ্জা লাগতাছে দোস্ত। রাখি আর বাতাসি রীতিমতো ঠেলে আনন্দীকে পাঠায় অভির সামনে। একটি জোরে ধাক্কা দেয় তারা দুজন আর আনন্দীও তাল সামলাতে না পেরে সোজা ডক্টর অভির সামনে এসে পড়ে যায় মাটিতে। ও মা গো! মাটিতে বসে নিজের হাত পায়ের ময়লা ছাড়তে থাকে আনন্দী। ঠিক তখনই একটি পুরুষালী হাত তার সামনে আসে আর আনন্দীর সাথে সাথে সামনে তাকায়। এ আর কেউ নয়, তার স্বপ্নের নায়ক ডক্টর অভি ফার্সি। আর ইউ ওকে মিস? আনন্দী। আনন্দী হ্যাঁ, ভাতের মতো কোনো কথা না বলে তাকিয়ে থাকে অভির দিকে।
আর অভি হাত সামনে বাড়িয়ে থাকতে দেখে মনে মনে বলে, ভালো থাকবে। আর দিচ্ছেন কই ডাক্তার? সরি, বুঝতে পারিনি। অভির কথায় আনন্দী হুঁশ ফিরে আর সাথে সাথে অভির হাত ধরে ওঠে, দাঁড়ায়। অভি আনন্দী মাটি থেকে তুলছিল আর আনন্দী স্লো মোশনে উঠেছিল আর তার মনে গান বাজছিল। উফ, কি রোমান্টিক লাগছে আনন্দীর কাছে ব্যাপারটা। ঠিক আছেন মিস? আনন্দী, জি ডাক্তার, ঠিক আছে। অভি আনন্দীকে উঠিয়ে বাবার জগিং করতে শুরু করে আর আনন্দী তার পিছে পিছে জগিং করতে থাকে, কিন্তু পারে না। অভির গতির কাছে হার মানে সে। শালা বুলেট ট্রেনের মতো দৌড়ায়। আরে ভাই থাম। আনন্দী ও দৌড়ানো শুরু করে, কিন্তু ততক্ষণে তার এনার্জি শেষ। কিরে, তোর ডক্টর মশাই কই? আর বলিস না রে, শালা এত জোরে দৌড়াই যে ধরতেই পারলাম না। রাখি আর বাতাসি হু হু করে হেসে ওঠে আর আনন্দীকে নিয়ে বাড়ি চলে যায়। আনন্দী বাড়িতে নামিয়ে দিয়ে তারাও নিজেদের বাড়ি চলে যায়। এত সকালে কোথায় গিয়েছিলেন আম্মাজান? জগিং করতে মা। তুমি আর জগিং, কেমন একটা মিস কানেকশন না? আসলে মা, এবারও যদি এইচএসসিতে ফেল করি, বাবা বলেছে ঝাড়ুদারের কাজে লাগিয়ে দিবে। তাই সকালে উঠে প্র্যাকটিস করেছিলাম। মেয়ের কথা শুনে হো হো করে হাসতে থাকে মনিরা শেখ। কি যে করবে এই মেয়েকে নিয়ে মনিরা শেখ। বিকেলবেলা রাখি, বাতাসি আর আনন্দী হসপিটালে আসে, কারণ ডক্টর অভি আজকে চেম্বারে বসেছে। কিন্তু চেম্বারে ডক্টর অভিকে না দেখতে পেয়ে রাখিকে জিজ্ঞাসা করে, তুই শিওর তো আজকে ডক্টর অভি এসেছে? হ্যাঁ রে, 100%। কিন্তু আজকে তোর পাহাটা কি করে আনন্দী? বাতাসের কথায় একটু টেনশনে পড়ে আনন্দী। সত্যি তো, আজকে তার বাহানা কি? এসব ভাবতে ভাবতেই হঠাৎ পরিচিত মুখের সাথে দেখা হয় আনন্দীর। আন্টি আপনি? আনন্দীর চোখ বড় বড় করে তাকিয়ে আছে সামনের মহিলাটার দিকে। সকালে যার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছিল সেই ভদ্র মহিলা, শাড়ি পরা মার্জিত মহিলা, যিনি হসপিটালের করিডোরে হেঁটে আসছেন। হঠাৎ আনন্দীর সামনে থেমে গিয়ে বললেন, হ্যাঁ মা, আমি আমার ছেলের সাথে দেখা করতে এসেছি। আপনার ছেলেকে আন্টি? ডক্টর অভি ফার্সি, নিউরোলজি বিভাগের ডক্টর। এই হসপিটালে তো আমাদেরই। তুমি এখানে কি করছো? আনন্দী তখন একদম ফাঁকা অবস্থায় পড়ে। আমি মানে ফিউচার মানে পেশেন্ট। বাঁচার জন্য শেষ পর্যন্ত পেশেন্ট টাইটেলটা নিয়ে নিল আনন্দী। তোমার বয়স তো খুব বেশি না, কি সমস্যা বলো? অভির মা তাকিয়ে থাকেন একটু সিরিয়াস মুখে। আনন্দীর মাথায় তখন যেন 5G স্পিডে চিন্তা লাগছে। গ্যাস্ট্রিক বললে আবার হেসে ফেলবে, মাথায় ব্যথা বললে আবার ডাক্তার অভি কিছু বলবে না, তাহলে হার্টের ব্যথা হয় আন্টি। মাঝে মাঝে খুব বেশি ধুকপুক করে, তবে এই হার্টবিটের কারণ কি সেটা তো আর বলা যাবে না। অভির মা এবার হেসে ফেললেন, তুমি প্রেমে পড়েছো নাকি? আনন্দী তো সরাসরি পাকা আমের মতো রংসেং। না না আন্টি, মানে হয়তো একটু। ঠিক তখনই পাশের চেম্বারের দরজা খুলে ডাক্তার অভি বেরিয়ে আসে। মা তুমি এখানে? অভি একটু অবাক। হ্যাঁ, ওই একটু আসলাম আর কি। শোনো অভি, তোমার এই পেশেন্টের হাড়ের ব্যথা
অভির মা হাসতে হাসতে বলে। অভি চুপচাপ তাকিয়ে থাকে আনন্দের দিকে, তারপর বলে, হার্টের রোগ তো আমি দেখি না, তবে মাথা ঘোরে কিনা বলুন। আনন্দের মুখ নিচু করে ফিসফিস করে বলে, আপনার জন্যই তো মাথা ঘোরে ডাক্তার। হার্টের রোগ তো আমি দেখি না, তবে মাথা ঘোরে কিনা বলুন। চোখে চশমা, গলায় স্টেথ ঝুলানো, গম্ভীর চেহারা। অভি ফার্সি ঠান্ডা গলায় বলে উঠল। আনন্দী এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর মুখ নিচু করে ফিসফিস করে বলে, আপনার জন্যই তো মাথা ঘোরে ডাক্তার। অভি ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। সরি আনন্দী আতকে ওঠে, না মানে হ্যাঁ, খুব ঘুরছে, সব ঘুরছে। অভি আর কিছু না বলে শান্তভাবে বলে, চলুন আমার চেম্বারে। আনন্দী চুপচাপ অভির পেছনে হাঁটতে থাকে, যেন ভদ্র মেয়ে নাটক করছে, কিন্তু ভিতরে ভিতরে তার বুকটা টিপ টিপ করছে, টিপ টিপ করছে। অভি নিজের চেয়ারে বসে আনন্দের দিকে তাকায়, কবে থেকে মাথা ঘোরে। আনন্দী তার দুই চোখ বড় করে অভির চোখে তাকায়। যেদিন থেকে আপনাকে দেখেছি, অভি ঠাট্টা গলায় উত্তর দেয়, দেখা বন্ধ করে দিন, তাহলে আর ঘুরবে না। আনন্দী ফিস ফিস করে বলে, না দেখলে তো আমার দিনই কাটবে না। অভি একটু কড়া গলায় বলে, কিছু বললেন মিস আনন্দী? না ডাক্তার, কিছু বলিনি। অভি প্রেসক্রিপশনে কিছু একটা লিখেছে, আর আনন্দী চুপচাপ তার সামনে বসে থাকে, মনে মনে এক একটা ডায়লগ সাজায়। একটু পরে বলে উঠল, ডক্টর একটা জিনিস বলবো। অভি চোখ না তুলে বলে, বলুন। আনন্দী এক নিঃশ্বাসে প্রশ্ন ছুড়ে দেয়, আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গে অভি কলম থেমে যায়। সে এবার সরাসরি আনন্দীর চোখে তাকায় আর প্রেসক্রিপশন দিয়ে বলে, মিস আনন্দী, ইউ ক্যান গো নাও। আনন্দী প্রেসক্রিপশনটা নিয়ে মুখ বাঁকিয়ে বের আসে, আর ডক্টর অভিকে ইচ্ছামতো গালমন্দ করতে থাকে। অভি গম্ভীর মুখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আনন্দী যাওয়ার দিকে। কেন জানি তার মনে কি চলছিল। আনন্দী বের হতেই রাখি আর বাতাসি তার কাছে ছুটে আসে। রাখি, কিরে, আই লাভ ইউ বলল? আনন্দী, বাল বলেছে বাল। আনন্দীর কথা শুনে রাখি আর বাতাসি খুব জোরে হাসতে থাকে। বাতাসি, এতদিন ধরে তোর বুড়ো ডাক্তারকে স্টক করছিস, কিন্তু তার মায়ের সম্পর্কে জানতি না। আনন্দী, কিভাবে জানবো? ডিপিতে তো একটা সূর্যমুখী ফুলের পিক দেওয়া। রাখি, তোর হবু শাশুড়ি মনে হয় তোকে পছন্দ করেছে। আনন্দী এবার একটু লজ্জা পায়, আর রাখি বাতাসের সাথে বের হয়ে আসে হসপিটাল থেকে। বেশ অনেকক্ষণ ধরে তারা রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর পরবর্তী প্ল্যানের কথা ভাবতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ রাখি সবাইকে থামিয়ে দেয়। এই, ওই আমাদের কোচিং এর বাংলা স্যার ছিল না? আনন্দী, দেখে তো তাই মনে হচ্ছে। রাখি, কত বড় গাড়ি দেখ। বাতাসি, হো হেরে ঠোকাই গো মতো দেখলে কি হইব, টাকা আছে ভালো। বাতাসির কথা রাখি আর আনন্দী জোরে জোরে হেসে ওঠে। তারপর তারা যে যার বাড়ি চলে যায়। অবশ্য খুব বেশি দূরে যে তাদের বাড়ি এমনটা নয়। 1 নম্বর সেক্টর থেকেও 3 নম্বর সেক্টর। তাদের তিনজনের বাড়ি যখন মন চায় আসতে পারে, আর তাদের পারিবারিক সম্পর্ক ভালো হওয়ায় তারা তিনজন সবসময় একসাথে থাকে। শেখ বাড়ি। বাড়ি ফেরার পর আনন্দী দেখতে পায় তার বাবাই সোফাতে বসে
মাথায় হাত দিয়ে কিছু একটা চিন্তা করছে। আনন্দী সোজা তার বাবাইয়ের কাছে চলে যায় আর ধূপ করে বসে পড়ে সোফায়। আনন্দী, ও বাবাই, আপনি কি চিন্তা করছেন? আকরাম শেখ, এই ব্যবসাপাতি নিয়ে। মা। আনন্দী, যখনই থাকবা টেনশনে, মারবা টান ব্যানাসনে। মনের শেখ, হলো তো আরো কারো বিড়ির ব্যবসা। এখন ছেলে মেয়ে দুটোও বিগড়ে যাক। আকরাম শেখ খানিকটা মাথা চুলকাতে চুলকাতে বলে, এসব কার থেকে শিখেছেন না জননী? আনন্দী অত্যন্ত সহজ সরলভাবে উত্তর দেয়, তার ভাইয়ের থেকে। ছেলেটাকে বিদেশে ডাক্তারি শিখাতে পাঠিয়েছি নাকি বিড়ি গবেষণা বুঝি না। আকরাম শেখ আনন্দীর হাত চেপে ধরে আর মাথায় হাত দিয়ে বলে, দেখো আম্মা, বিড়ির ব্যবসা কোনো খারাপ ব্যবসা নয়। দেশের সকল মানুষ বিড়ি খায়, কিন্তু মেয়েরা খায় না। কেন বলো তো? আনন্দী এক গাল হাসি দিয়ে বলে, কারণ স্কিন নষ্ট হয়ে যায়। আকরাম শেখ আনন্দীর কথার সাথে তাল মিলাতে থাকে আর তাকে উপরে যেতে বলে। রাতের বেলা আনন্দী বেলকনিতে বসে কফি খেতে থাকে আর অভির মোবাইলে ঢুকে তাকে স্টক করতে থাকে। এরই মাঝে আনন্দীর ফোনে কল আসে গ্রুপ থেকে, তাদের তিনজনের নাগিনী গ্রুপ থেকে। কিরে, এ অসময়ে কল দিলি কেন? আমি অভির মোবাইল ঘাঁটছিলাম তো একটা সে নিউজ আছে রে। কিসের নিউজ? তোর ডাক্তার মশাই 4 নং সেক্টরে শিফট হয়েছে। কি সত্যি? ব্যাস। আনন্দীর আনন্দ আর দেখে কে? অবশ্য আনন্দীর বড় ভাইয়ের নামও কিন্তু আনন্দ। তাই তার জীবনে আনন্দের মানে খুশি অভাব নেই। অভিদের তাদের এলাকাতে শিফট হওয়ার কথা শুনে আনন্দী খুশিতে 7 আসমানে উঠতে থাকে। এবার আর অভিকে দেখার জন্য তাকে হসপিটালে ছুটে যেতে হবে না। আনন্দী সোজা তার রুমে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় আর নিজেকে দেখে। এই মুখ নিয়ে অভির সামনে যাব? নো নেভার। শুরু হয়ে গেলেও আনন্দী রূপচর্চা, সিট মাস্ক থেকে শুরু করে বিভিন্ন ফেসিয়াল প্যাক লাগাতে থাকে তার মুখে। না, এবার অভিকে নিজের প্রেমে ফেলতেই হবে। প্রায় অর্ধেক রাত অবধি চলে তার রূপচর্চা। ঘুমানোর আগে অ্যালার্ম সেট করে রাখে আনন্দী। সকালে যেই ভাবতেই হোক তাকে উঠতে হবে আর ডক্টর মশাইয়ের সাথে জগিং করতে হবে। এইভাবেই না তার প্রেমটা শুরু হবে। যেমনটা ফিনল্যান্ড হয়, কিন্তু দূর দেরি করে ঘুমানোর ফলে তার ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই সময় লেগে যায়। তাই পুরো বাড়ি মাথায় তুলে, মা, এই মা, কই তুমি? আনন্দী জোগাড়ে জোরে জোরে চিৎকারে মনিরা বেগম রান্না ফেলে উপরে উঠে আসে। কি হয়েছে আনন্দী? তুমি আমাকে সকালে ডাকুনি কেন? আমি ডাকিনি নাকি? আপনি ওঠেননি। তুমি ডাকলে আমি ঠিকই উঠতাম। পরে পরে ষাঁড়ের মতো ঘুমালে আর কিভাবে উঠবি? ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা করে যা। মা চলে যাওয়ার পর আনন্দী আবার বিছানায় শুয়ে পড়ে। তাহলে কি আজকে কি আর ডক্টর মশাইকে দেখতে পাবো না? হাই, আমার দিন কিভাবে যাবে? সারা সকাল বেশ বিরক্ততে কাটলো আনন্দী। না পেল অভির দেখা, আর না হলো তাকে দেখতে যাওয়ার প্ল্যান। একইভাবে সকাল গড়িয়ে বিকেল। আনন্দীর দিনটি
বেশ খারাপই গেল, কিন্তু মাথায় আছে উপরওয়ালা যাব দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে। তাই হলো আনন্দের সাথে। বিকেলবেলা বিকেলবেলা আকাশ কালো করে এলো, জমে থাকা গরমটাকে যেন ধুয়ে দিতে এসেছে শ্রাবণের বৃষ্টি। আনন্দে রাখি বাতাসে আনন্দীদের বাড়ির বাগানে বসে আড্ডা দিচ্ছিল। চায়ের কাপ হাতে নিয়ে সবাই মিলে রীতিমতো আনন্দে গলা ছেড়ে গান গাইছিল। ঠিক তখনই ঝুমঝুম করে শুরু হলো বৃষ্টি। বৃষ্টি পড়ার সাথে সাথে সবাই যে যার মতো চায়ের কাপ নিয়ে ভিতরে চলে গেল, ও আনন্দী গেল না। সে এক দৌড় দিয়ে বাড়ি গেটে চলে গেল। উদ্দেশ্য তাদের বাড়ির সামনে ফাঁকা রাস্তায় ভিজবে। যেহেতু তাদের এলাকা ছিল অভিজাত পূর্ণ এলাকা, তাই এখানে রাস্তাগুলো আর বাড়িগুলো অন্যান্য এলাকাগুলোর থেকে বেশ আলাদা। রাখি আনন্দী ভিজেন না রে, জ্বর আসবে তো। আনন্দী কোনো উত্তর দেয় না। বাতাসি এই মেয়ের বৃষ্টি বিলাস আর শেষ হবে, বৈশাখের সারা মাসই চলবে। রাখি আর বাতাসি অনেক বলার পরও যখন আনন্দী আর শুনল না তাদের কথা, তখন তারা দুজনেই ছুটে গেল আনন্দীর কাছে। তিনজন ছুটে গিয়ে ভিজতে শুরু করলো। বৃষ্টির ফোঁটায় চুল আর কাজল এলোমেলো হয়ে আনন্দীর মুখে এক অপরূপ সৌন্দর্য এনে দিল। সে চোখ বন্ধ করে দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়ে, ঠিক যেন কোনো হিরোইনের অ্যান্টি সিন। আনন্দী এই বৃষ্টি যেন অবির হাসি হয়ে আমার গায়ে পড়ছে। রাখি ভাইরে, প্রেমে একদম ব্লু ফেরি লাইলার মতো বেহায়া হয়ে গেছিস তুই। বাতাসি এই মুহূর্তে অভি এলে সিনেমার মতো সিন হতো। আনন্দী অভি হাসত, আমার হাত ধরতো আর আমি ওর হাত ধরতাম। রাখি হ্যাঁ, তারপর তোর বাবা এসে লাঠি দিয়ে দৌড়ানি দিত। আনন্দী রাখির বাচ্চা। আনন্দী রেগে নিজের পায়ের বাটা জুতো জোড়ার একটা খুলে রাখির দিকে ঢিল মারল। ঠিক তখনই যেন নিয়তির লেখাই হয়ে গেল। হাত পকেটে ঢুকিয়ে ছাতা মাথায় দিয়ে অভি ফার্সি রাস্তায় দিয়ে হাঁটছে। তার সাদা শার্ট ভেজা, চশমার কাছে কয়েক ফোঁটা পানি জমেছে। ঠিক তখনই আনন্দীর জুতোটা ছিটকে পড়ে অভির বুক বরাবর। অভি থমকে দাঁড়ায়, মাথা নিচু করে দেখে, তারপর ধীরে ধীরে চোখ তুলে তাকায়। একটা জুতো তার সাদা শার্টটাকে একদম ময়লায় পরিপূর্ণ করে দিয়েছে। আর সামনে দাঁড়িয়ে আনন্দী, মুখ গম্ভীর অস্থিতিতে ভরা। আনন্দী সরি ডাক্তার, ইট ওয়াজ আ অ্যাক্সিডেন্ট। মানে স্যান্ডেল পুড়ে গেল। আমার মানে আমি ফেলে মারিনি, মানে পাখিদের মতো উড়ে গেল আর কি। রাখি আর বাতাসি তো ইতিমধ্যে পাগল হয়ে গেছে হাসতে হাসতে। রাখি ভালোবাসার কি নিদর্শন। বাতাসি আমরা ফুল মারি, ও জুতো মারে। অভি হালকাই বিরক্ত নিয়ে স্যান্ডেলটা তুলে সামনে বাড়িয়ে দেয়। কেয়ারফুল মিস আনন্দী। তারপর আর একটাও কথা না বলে ছাতা মাথায় দিয়ে ধীরে ধীরে চলে যেতে থাকে। আনন্দী জুতো হাতে দাঁড়িয়ে থাকে, আর তার চোখে মুখে মিশে যায় লজ্জা, বিরক্তি আর টুকটাক ভালোবাসার রং। তবে অভির যাওয়ার আগে শেষবার তাকানোর সময় তার চোখের কোণে একটুকরো হাসি ছিল না তো। কেন জানতো? অভির যাওয়ার সাথে সাথে রাখি আর বাতাসে চলে আসে আনন্দীর কাছে। রাখি, বাহ, তোর জুতো তো
পাখির মতো উড়ে গিয়ে সোজা তার হৃদয়ে পড়েছে। বাতাসি, মানুষ ভালোবেসে কত কি দেয়, আর তুই শেষমেশ জুতো দিলি। রাখি আর বাতাসি জোরে জোরে হাসতে থাকে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই আনন্দীর। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অভির যাওয়ার দিকে। আনন্দী, যত দূরই যাও না পাখি, এই আমি তোমাকে নজরে রাখি। আনন্দী তারপর চুপচাপ বাড়ির ভিতরে ঢুকে গেল। শেখ বাড়ি। মনিরা, নিজে ভিজেছিস ভালো কথা, পুরো বাড়ি ভিজাচ্ছিস কেন? আনন্দী, আসলে মা, বাড়িটা তো আর আমার সাথে যে ভিজতে পারবো না, তাই আমি শরীর ভর্তি পানি নিয়ে এসেছি। মনিরা, তুরহা বাদর মেয়ে, জ্বর আসলে বুঝবে ঠেলা। আনন্দী মায়ের সাথে হাসি তামাশা করে নিজের রুমে চলে যায় আর জলদি ফ্রেশ হয়ে নেয়। যদি জ্বর আসে তার মা আর তাকে আস্ত রাখবে না। আনন্দী ফ্রেশ হয়ে আনমনে আয়নায় তাকিয়ে থাকে আর বৃষ্টি ভেজার মুহূর্তটা মনে করে। অভিকে দেখে তার হৃদয় স্পন্দন আরো দ্বিগুণ বেড়ে যায়। কি জানি অভি কি ভাবছে এখন। হয়তো সেরা বেয়াদবের উপাধি তাকে দিচ্ছে। আনন্দী এবার নিজেই হেসে ফেলে। জুতোর কাহিনী হয়তো অনেকদিন মনে থাকবে, তবে এবার সে মনে মনে প্রতিজ্ঞা করে, জুতো দিয়ে শুরু হলো ঠিকই, কিন্তু শেষটা হবে তোমার হৃদয়ে জায়গা করে নিয়ে। ডক্টর অভি ফার্সি। এরই মাঝে তার কল আসে লন্ডন থেকে। আনন্দী, কি বড় ভাই, শরীর ভালো তো? আনন্দ, বজ্জাত মেয়ে, তুই বাবাকে বিড়ি খাওয়ার কথা বলেছিস কেন? আনন্দী, এ মা, কি বলছো তুমি ভাইয়া? আমি কখন বললাম? বাবা নিজে দেখেছে হয়তো। আনন্দ, হ্যাঁ, বাংলাদেশ থেকে লন্ডনে বাবা তো নিজেই দেখেছে। আনন্দীর মুখটা চুপসে যায়। আনন্দ আর আনন্দীর মাঝে বয়সে ফারাক 10 বছর হলেও ও তাদের বন্ডিং দেখলেও মনে হয় দুজন ফ্রেন্ড। আনন্দ হওয়ার ঠিক 10 বছর পর হয় আনন্দী, যার জন্য সে সবার চোখের মনি। আর কি কে বলেছিস তুই বাবাকে? বলেছি, যখনই থাকবা টেনশনে মারবা টান বেনশনে। কি হায়রে আমার ঘরের শত্রু রে, আমি এসে নেই তোর হচ্ছে। তুমি আস্তে আস্তে, আমি থাকলো তো বিয়ে করে চলে যাব না। বাবা তোকে এত তাড়াতাড়ি বিয়ে দেবে না। বিয়ের ভূতটা নামা মাথা থেকে। আনন্দের আগে ফোন কাটে। এই একজনই আছে যে তাকে সবসময় রিয়েলিটি চেক দেয়, যেটা আনন্দে নিতে পারে না সহজভাবে। সে তার কল্পনার জগতেই বিভোর। রাতের বেলা, বৈশাখ মাসের রাত, গরমে যেন মানুষের দম বন্ধ হয়ে আসে। এসি বা ফ্যান ছাড়া দুই দণ্ডও টেকা মুশকিল। গরমে প্রভাব এতটাই বেশি যে জনজীবনে প্রাণ যায় অবস্থা। আনন্দী এবং তার পরিবার এসি ছেড়ে যেন যার রুমে খুব সুন্দর করে কম্পকর্ণের মতো ঘুমাচ্ছে। ঠিক তখনই গেল কারেন্ট। বাড়ি জুড়ে কারেন্ট চলে গেল। শুধু যে আনন্দীদের বাসায় কারেন্ট গেছে এমন নয়, পুরো কলোনিতে বিদ্যুতের লেজ মাত্র নেই। সারা কলোনিতে হাহাকার পড়ে যায়। আনন্দীরও ঘুম ভেঙে যায়। মরার কারেন্ট এখনই যেতে হলো। খুব বিরক্তি নিয়ে উঠে পড়ে আনন্দী। মোট 17টি সেক্টর আছে তাদের কলোনিতে, তার মধ্যে একটাও তো বিদ্যুৎ নেই। গরমে মানুষজন যে যার বাড়ি থেকে বের হয়ে আসে। লোকজন রাস্তায় নেমে আসে, কেউ গলির মোড়ে বসে আড্ডা দেয়,
কেউ ছাদে গিয়ে বাতাস খায়, কেউ বাড়ি বাগানে বাদুর পেতে পুরো পরিবার সহ বসে। আনন্দী ওর মা তখন ঘরের ভেতরই ছিল। মা এক পাশে বসে হাত পাখা দিয়ে নিজেকে ঠান্ডা করছে, আর আনন্দী ফোনে গেম খেলছিল। তখনই হঠাৎ দরজায় বেল বেজে ওঠে। তোর বাবাই এসেছে মনে হয়, খুলে দে তো। গেমের মাঝে আছি আম্মু। তোর মায়ের কথা মতো ফোনটা রেখে আনন্দী দরজা খুলে দেয়। আর সাথে সাথে 4-5 জন লোক বস্তা এবং ছুরি হাতে ঘরে ঢুকে পড়ে। আনন্দীর মা চিৎকার দিতে যে ও পারে না, তার আগে লোকগুলো ভয় দেখায় ছুরি নিয়ে। চোরদের একজন বলে বসে, খবরদার চিৎকার দিবে না বেডি, না হলে নল্লি কেটে স্যুপ বানিয়ে দেব। আনন্দী পাশ থেকে বলে ওঠে, নল্লি কি চোর আঙ্কেল? মামুনি, নল্লি চিনে না দেখছি, গলা চিনো গলা। আজ অবধি 13টা নল্লি কেটেছে এই মানকের চোর। মানকের চোর, কি অদ্ভুত নাম আপনার আঙ্কেল। আনন্দী চোরের নাম শুনে হাসতে থাকে, আর চোর বেটা খুব খেপে যায়। দেখুন, আমার মেয়ে ছোট মানুষ, ওকে কিছু বলবেন না। মাঝখান দিয়ে ছোট চোর বলে ওঠে, আমরা চুরি করতে এসেছি, কিছু বলতে নয়। কোথায় কি আছে বের কর। আনন্দীর মা কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, মনিরা ভাই, ওর কাছে ফোন আছে, নিয়ে যান। আনন্দী, আঙ্কেল, আম্মুর আলমারিতে 20,000 টাকা আছে, নিয়ে যান। মনিরা, ওরে পেটের শত্রু রে আনন্দী, তুমি যে আমার ফোন দিয়ে দিছিলে সে বেলা। মা মেয়ে তুমুল কথাকাটি শুরু করে দেয়, আর চোরদের মাথা খায়। তাদের কথায় অতিষ্ঠ হয়ে চোর খুব জোরে চিৎকার দিয়ে ওঠে, মেয়ে জ্বালালি মারলে মাইরি। আনন্দ ফিসফিসিয়ে বলে, এত শুরু মানকা চোরা। চোর ছুরি বের করে তাদের কোথায় কি আছে নিয়ে আসতে বলে। আঙ্কেল, আপনারা আমার সাথে আসেন, আমি নিয়ে যাচ্ছি মায়ের ঘরে। চোরগুলো প্রথমে একটু সন্দেহ করলো, ও পরে আনন্দের নাটক দেখে রাজি হয়ে যায় সাথে যেতে। চোরগুলো ঘরে ঢোকা মাত্রই আনন্দীর দরজায় ছিটকি লাগিয়ে দেয় বাইরে থেকে, আর চোরগুলো আটকে পড়ে যায় ঘরে। যাহ বাবা, এত চোরের উপরে ডাকাতি। এই পিসি মেয়ে, দরজা খোল, পুলিশ আসলে দরজাটা খোলা হবে। মানকের চোরা, এ বাবা, আবার পুলিশ কেন? দরজাটা খুলে দে মা, আমরা কিছু না নিয়েই চলে যাব। আনন্দী মজা করে বলে, আঙ্কেল কিছু না নিলেও চাটা খেয়ে যান, শূন্য হাতে ফিরবেন কেন? আপনাদের তো বদনাম হয়ে যাবে। আনন্দী চোরদের আটকে রেখেছিল, তার সেই সুযোগে মনিরা বেগম চিৎকার শুরু করে দেয়। চিৎকার শুনে চারিদিকে থেকে লোকজন ছুটে আসে। 10 মিনিটের মধ্যেই পুরো কলোনি আনন্দীদের বাসায়। সাথে অভির মা বাবাও ছিল। শুধু ছিল না অভি, নাইট ডিউটি হয় সে আজ রাতে বাসায় ফেরেনি। সবাই আনন্দী আর ওর মায়ের বৌদির তারিফ করে। এর মধ্যে পুলিশ চলে আসে আর চোরগুলোকে ধরে নিয়ে যায়। অভির বাবা প্রফেসর ফার্সি, তুই তো খুব সাহসী মেয়ে, বেশ বুদ্ধিদীপ্তভাবে কাজ করেছে। অভির মা, তা যা বলেছ, মেয়েটা বেশ লক্ষ্মী। আনন্দে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেও চোখে মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি, আর ফিসফিসিয়ে বলে, ইস, এই কথা যদি আপনার ছেলে বুঝতো। অভির মা কিছু বলল আনন্দী। না না আন্টি, কিছু বলিনি।
পূর্ব দিক থেকে দেখি না বাতাস এসে গার্ডেনে ঘাসে পড়েছে, সেখানে বেশ জোরে জোরে হাসির শব্দ ভেসে আসছে। চা আর বিভিন্ন ভাজা পোড়া নিয়ে দুই পরিবার গোল হয়ে বসে আছে। রাতের ঘটনার রেশ কাটেনি এখনো। প্রফেসর ফার্সি 4 কাপ হাতে নিয়ে আনন্দীর বাবার সাথে আড্ডায় মেতে ওঠেন। ভাই, আপনার মেয়েটা যে একেবারে একখানা বাঘিনী। আনন্দীর বাবা হাসতে হাসতে বলেন, পড়াশোনা বাদ দিয়ে এসব কাজ আমার মেয়ের দ্বারা খুব ভালো মতোই হয়, বুঝলেন মিয়া ভাই। আনন্দীর বাবার কথায় সবাই খুব জোরে জোরে হেসে ওঠে ওবায়দুল ফার্সি। আর আনন্দীর পাশ থেকে তার বাবাকে চোখ রাঙিয়ে দেখে, কিন্তু থামার কোনো নামই নেই তার বাবার। অভির মা এবার মুখে হাসি টেনে বললেন, আচ্ছা ভাইজান, একটা কথা জিজ্ঞেস করি, আপনার আর কোনো সন্তান আছে? আনন্দীর বাবা নিঃশ্বাস ছেড়ে বলেন, আছে তো, ডাক্তারি পড়াতে লন্ডন পাঠিয়েছি। প্রফেসর ফার্সি খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, ওহ নাইস, কোন বিভাগের? আনন্দীর বাবা খুব গর্ব নিয়ে বলে, হার্ট। বুঝলেন তো, নিজের বিড়ি প্যাকেটের নিচে লিখে দেব, বিড়ি খেয়ে হার্টের সমস্যা হলে ডক্টর আনন্দকে দেখান। সবাই খুব জোরে জোরে হেসে ওঠে। পাশ থেকে মনিরা বেগম বলে ওঠেন, বাপ বিড়ি ব্যবসা করে আর ছেলে বিড়ি খেয়ে অসুস্থ হওয়াতে চিকিৎসা করবে। বুঝলেন তো ভাই, কি যন্ত্রণায় আছি। খারাপ কি গিন্নি, টাকা তো ঘরেই আছে। আনন্দীর বাবা মায়ের কথা শুনে অভির বাবা মা হাসতে হাসতে লুটোপুটি খেতে থাকে। বেশ মজার মানুষের সাথে আজকে তাদের দেখা হলো। তো আপনার মেয়ে কি পড়েছে ভাইজান? অভির মায়ের কথায় এক রাশি ভারী নিঃশ্বাস ছেড়ে আনন্দীর বাবা, এই তো দ্বিতীয়বার এইচএসসি দিল। এই মেয়েকে দিয়ে হাল চাষও হবে না, বুঝলেন ভাবি। আনন্দী লজ্জায় মুখ লুকিয়ে ফেলে আর চোখ বাঁকিয়ে তাকায় তার বাবার দিকে, কিন্তু কোনো লাভ নেই। আরে আমার বাপ রে, হবু শ্বশুরের সামনে আর মান সম্মান ডুবিও না। তাদের কথোপকথনে মাঝি অভির গাড়ি গেটের সামনে দাঁড়ায়। রাত অনেক হওয়ার অভির গাড়িটি চিনতে পারেনি আনন্দী। সে নিজের মতো করে গপ গপ করে খেতে থাকে, কিন্তু হঠাৎ একটি চিরচেনা কণ্ঠে শুনে থমকে যায় আনন্দী আর সামনের দিকে তাকায়। সাদা এখন পরিহিত, গলায় স্রোত ঝুলানো অভি ঠিক সামনে দাঁড়িয়ে আছে। না, তার দৃষ্টি আনন্দের দিকে নয়, বরং তার মায়ের দিকে। ওহ অভি, পরিচয় করিয়ে দেই, উনি হলেন আকরাম শেখ আর ওনার স্ত্রী মনিরা শেখ। আর আনন্দীকে তো তুমি চেনোই। অভি সুন্দর মতো কুশল বিনিময় করে আর চাবি নিয়ে রওনা দেয় সামনের দিকে। অভি যাওয়ার দিকে তাকিয়ে থাকে আনন্দী। সে একবারও আনন্দীকে দেখল না। অভি যাওয়ার সাথে সাথে আনন্দীর মা বলে ওঠে, আপনার ছেলে কিন্তু খুব সিরিয়াস ভাবি। আনন্দী ফিসফিস করে, এই জন্যই তো আমার প্রেমটা আর হচ্ছে না। পরের দিন আনন্দীদের বাড়ির ভিতরে হালকা কাজ চলছে। আনন্দীর ভাই আসছে দেখে এত আয়োজন, আর আনন্দী মুখে ফেসপাক লাগিয়ে এদিক ওদিক ঘুরছে। হঠাৎ বেল বাজে। কেউ ফ্রি না থাকায় আনন্দীকেই দরজার কাছে যেতে হয়। চটপট দরজা খুলে দেয় আনন্দী, আর খুলতেই চমকে যায়। দরজার সামনে দাঁড়িয়ে অভি, এক হাতে একটা ব্যাগ,
মুখে চিরচেনা গম্ভীর ভার, ফোসপ্যাক মাখা মুখ নিয়ে হঠাৎ অভিকে দেখে আনন্দী হতভম্ব। নিজের মুখের অবস্থা মনে পড়তেই সেই ভীষণ লজ্জা পড়ে যায়। অভি শান্ত গলায় বলে, মা পাঠিয়েছে। সরাসরি ব্যাগটা আনন্দীর দিকে বাড়িয়ে দেয়। আনন্দী ধন্যবাদ বলার আগেই অভি চলে যায়। আর আনন্দী বেশ আফসোস করে, কোথায় গোলাপ নিয়ে আসবে, তা না পাটি নিয়ে আসছে, রাক্ষস একটা। রান্নাঘরে থেকে আনন্দীর মা বলে ওঠে, কে এসেছিল রে মা? আনন্দী। আনন্দী অন্য মনস্ক হয়ে বলে, তোমার জামাই মা। আমার জামাই মানে তোর বাবা? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালেক। কিরে কিছু বলছিস না যে? ডাক্তার এসেছিল মা, আমি গেলাম। পাটিতে নিচে রেখেই আনন্দী তার রুমে চলে যায়। বিকেলে বাইরে বের হয় বন্ধুর সাথে আড্ডা দেওয়ার জন্য। তবে মাঝপথে বিপত্তি, তাদের গাড়িটি স্টার্ট নেয় না। রাখি বাতাসে চলে গেলেও আনন্দী গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। বেশ বিরক্ত নিয়ে দাঁড়িয়ে থাকে আনন্দী। গাড়ি ঠিক হওয়ার নামই নেই। মাথায় হাত দিয়ে যখন দাঁড়িয়ে আছে, হঠাৎ একটা গাড়ি তার সামনে এসে থামে। গাড়ির কাছ নামিয়ে অভি বলে, এনে প্রবলেম মিস আনন্দী। আনন্দী অভিকে দেখে এত খুশি হয় যে তার মুখ থেকে কোনো কথাই বের হয় না। অভি আবার তাকে জিজ্ঞেস করে, কোনো সমস্যা কিনা? আনন্দী এবার হুঁশ ফেরে, গাড়ি চলছে না ডাক্তার, রাত হয়ে যাচ্ছে, বাড়ি যাব। আমিও বাড়ির দিকে যাচ্ছি, আসুন নামিয়ে দিচ্ছি। এই যে মেঘ না চাইতেই জল। আনন্দীকে বলা মাত্রই সে অভির পাশে সিটটায় বসে পড়ে। সারাটা রাস্তা আনন্দী মনে মনে এতটাই খুশি হয় যে সে যেন আকাশে উড়ছে। তবে মুখে কোনোভাবেই সে আনন্দ প্রকাশ পায় না। চুপচাপ বসে থাকে, শুধু মাঝে মাঝে চুপি চুপি অভির দিকে তাকিয়ে নেয় আর ভাবে, ভালোবাসা যদি কোনো শব্দ হয় তাহলে তা অভি। আনন্দী কিছুক্ষণ চুপ থেকে ডাক্তার অভির দিকে তাকায়। ডাক্তার একটা কথা জিজ্ঞেস করি? জি বলুন মিস আনন্দী। আমি তো আপনার থেকে 12 বছরের ছোট, তারপরেও আপনি করে বলেন কেন? আপনি কি চাইছেন তুমি করে বলি? অভির এমন কথায় আনন্দী চোখ চিকচিক করে ওঠে। এত না চাইতেই সব পেয়ে যাচ্ছে সে। যে ডাক্তার ঠিক আছে। অভির কথায় আনন্দী যেন আরো এক ধাপ আর প্রেমের দিকে এগিয়ে গেল। পুরো রাস্তা অভি মনোযোগ দিয়ে টাইপ করে, আর পাশের সিটে বসে আনন্দী তাকে চেক আউট করে। কি জানি অভির কালো সানগ্লাসের ভিতরে কি চলছিল। আনন্দীর চিন্তার মাঝেই ঝুম করে বৃষ্টি আসে আর গাড়ি একটু জ্যামের মধ্যে পড়ে। তাই অভি অন্য রাস্তায় দিয়ে গাড়ি ঘুরিয়ে আনে। আনন্দীর বেশ ভালোই লাগছিল। সে মনে মনে দোয়া করছিল যেন এই পথটা শেষ না হয়। কিন্তু হঠাৎ অভি তার গাড়িটি জোরে ব্রেক করে আর আনন্দীও চিন্তার রেশ কেটে যায়। সে একটু মন খারাপ করে যে এত তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। তাই 7-5 না ভেবেই নামতে যায় আর সাথে সাথে হাটে হ্যাঁচকা টান পড়ে। আনন্দ তাল সামলাতে না পেরে হালকা একটু ঝুঁকে পড়ে যার অভির উপরে। অভি আনন্দী হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। বাড়ি আসেনি এখনো। কথাটি বলেই অভি আনন্দী গাল ধরে তার গালে খুব জোরে শব্দ করে চুমু দেয়। আনন্দী চোখ বড় বড় হয়ে যায়।
সে কি কল্পনাও দেখছে অভি তাকে কিস করেছে। অভি চুমু দিয়ে আনন্দীর গাল মুছে দেয় নিজের হাত দিয়ে, আর আনন্দী জড় বস্তুর মতো বসে থাকে। কিছুক্ষণ পর অভি আনন্দীদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করায়। আনন্দী তখনও ঘরের মধ্যেই ছিল। বাড়ি এসেছে আনন্দী। অভির কথায় আনন্দীর ধ্যান ভাঙে। সে লজ্জায় অভির দিকে তাকাতে পারে না। তাড়াহুড়ো করে সিট বেল্ট খুলতে যায়, কিন্তু অভি তার আগেই আনন্দীর সিট বলে খুলে দেয়, আর আনন্দীর মুখ বরাবর নিজের মুখ নিয়ে বলে, আমাকে সামলানো এত সহজ নয় প্রিয় প্রিপোয়ার্ড। লজ্জায় আনন্দী গাল লাল হয়ে যায়। সে তাড়াতাড়ি করে দরজা খুলে পিছনে তাকিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে, আর অভি তাকিয়ে থাকে আনন্দীর যাওয়ার দিকে। দিস ইজ দ্য বিগিনিং আনন্দী ডার্লিং। সকালবেলা। আগের রাতের রোমান্স এখনো দু চোখের স্বপ্নে ঘোরাফেরা করছে আনন্দী। লজ্জায় নিজেই নিজের চোখের সামনে চোখ মেলাতে পারে না। ঠিক তখনই রাখি আর বাতাসে চলে আসে। কিরে, কি হট নিউজ আছে? রাখির কথায় পিছনে ফিরে তাকায় আনন্দী, আর তাদের বলে দরজা বন্ধ করে এখানে আসতে। এবার বল কি হয়েছে দোস্ত? হোম আসলে ভাই বাংলা সিনেমার নায়িকাদের মতো আর লজ্জা পেতে হবে না, বল তাড়াতাড়ি। ডক্টর কিস মি ইয়েস্টারডে। কি? আল্লাহ গো! আনন্দীর লজ্জায় মুখ লুকিয়ে ফেলে। মানে এই ভদ্র ডাক্তার আসলেই ইমরান হাসমিনোর বাপ। রাখির কথায় আনন্দী আরো লজ্জা পায় আর মুখ লুকিয়ে ফেলে। বিকেলে বাতাসের সাথে দেখা করার জন্য আনন্দী আর রাখি বাড়ির কাছে হাঁটতে বের হয়। হঠাৎ অভিদের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় তার চোখ পড়ে অভির বারান্দার দিকে। সেখানে দাঁড়িয়ে অভি, আর অভির পাশে একটা মেয়ে, খুব সুন্দর, পরিপাটি আর হাসি মুখী, হাসি খুশি। অভি তার সাথে এমন করে কথা বলছে যেভাবে সাধারণ কারোর সাথেই কথা বলে না। আনন্দীর বুকের ভেতরটা ধক করে ওঠে। সে থমকে দাঁড়ায় কিছুক্ষণ। অভির মুখে হাসি দেখে তার বুক চেপে আছে। তাই সে আবার বাড়ি চলে আসে। কালকেই কিস করলো, আর আজকেই নতুন গার্লফ্রেন্ড পেল। আনন্দী অনেক কষ্ট পায়, আর চুপচাপ রুম থেকে বেরিয়ে হয় না। সন্ধ্যায় অভির মা আসে আনন্দীদের বাসায়। সবাই মিলে চায়ের আড্ডায় মেতে উঠেছে। আনন্দীর মা মন ভালো নেই। আনন্দীর মন ভালো নেই, মুখটা গোমরা। কথায় কথায় অভির মা আনন্দীর মাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা ভাবি, আজ সকালে আমার মেয়ে এসেছে জার্মানি থেকে। অভির ছোট বোন অনামিকা, ওর জন্য একটু আয়োজন করেছি।
আপনারা আসবেন কিন্তু। আনন্দের মুখ হা হয়ে যায়। সে তো ভেবেছিল অভির প্রেমিকা, অথচ সে ওর বোন। তারপরে নিজের বোকামির কথা মনে করে আনন্দে মাথা নিচু করে হাসে। মনটা হালকা হয়, কিন্তু গালটা লাল হয়ে যায় লজ্জায়। কি ভেবেছিল সে। ঠিক তখনই তার ফোনে একটা ছোট্ট টেক্সট আসে। সি ইজ মাই সিস্টার, সো কুল। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন। যদি বেল আইকন ক্লিক করেন অবশ্যই নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে পরবর্তী গল্প আপলোড করার সাথে সাথে। ধন্যবাদ সবাইকে।